টিভিএস পডকাস্টে স্বাগত জানাচ্ছি আমি আনিসুর রহমান। প্রিয় দর্শক, পঞ্চদশ সংশোধনীয়ে হাইকোর্টে যে রায় হয়েছিল তার উপর যে আপিল করা হয়েছিল সেটি খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে পঞ্চদশ সংবিধানের যে সংশোধনী এটার কতটুকু সংসদের উপর আরোপিত হলো আর কতটুকু হাইকোর্ট নির্দেশনা দিয়েছে এই বিষয়ে আলোচনা করব। এর ফলে সংবিধান পরিবর্তন এবং পঞ্চদশ সংশোধনী আসলে কি কি আসছে, কি কি পেতে যাচ্ছে দেশের মানুষজন, সে বিষয়ে আলোচনা করব। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাসনাত কায়ুম, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি ও প্রতিষ্ঠাতা। জনাব হাসনাত কায়ুম, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস পডকাস্টে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু ছোট করে আপনার কাছে জানতে চাই যে পঞ্চদশ সংশোধনী নিয়ে যে হাইকোর্টের রায়টি ছিল এর মাধ্যমে আসলে কি বাস্তবতায় কতটুকু পরিবর্তন বা সংবিধানের জায়গা থেকে আসলে কি ফিরলো? আপনাকে ধন্যবাদ এবং যারা শুনছেন তাদের। আমি আবারও বলি যে আপনারা জানেন যে এই পঞ্চদশ সংশোধনীকে চ্যালেঞ্জ করে একটা রিট হয়েছিল, পরবর্তীতে আরো অন্যরাও এটাতে যুক্ত হয়েছিলেন, এখানে 2-3টা রিট। তো সেইটাতে চ্যালেঞ্জ করা হয়েছিল আসলে পঞ্চদশ সংশোধনীর সাংবিধানিকতাকে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আপনারা জানেন ত্রয়োদশ সংশোধনীর যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল, যেটাকে ত্রয়োদশ সংশোধনী বলে আমরা জানতাম, সেই ত্রয়োদশ সংশোধনীকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনে একটা মামলা হওয়ার পরে এখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল হয়ে গেছিল। পঞ্চদশ সংশোধনী সেই হাইকোর্টের এবং আর অ্যাপিলেট ডিভিশনের ওই রায়কে বহাল করছিল। তো এইবার পঞ্চদশ সংশোধনীর এই অংশটা বাতিল হওয়ার কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফেরত আসলো। মানে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনা হয়েছিল সেটা, যেটাকে পঞ্চদশ সংশোধনী আলটিমেটলি বাতিল করছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা অ্যাপিলেট ডিভিশনের হাত ধরে আবার ফেরত আসলো। এইটা তো সংবিধানে একটা জিনিস আগে ছিল না, এটা হচ্ছে 7 আপনারা জানেন যে সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল যে যদি কেউ বলপূর্বক সংবিধানকে উচ্ছেদ করার কোনো ব্যবস্থা করে তাহলে যারা আসলে এই ব্যবস্থা উচ্ছেদের জন্য কাজ করবে কিংবা এটা করবে কিংবা এটাতে সহায়তা করবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ যে শাস্তি সেই শাস্তি আসলে দেওয়া যাবে। তো সেই 7 যেটা আসলে নতুন করে যুক্ত করা হয়েছিল সেটাকে বাতিল করা হয়েছে। আরেকটা জায়গা ছিল যে এর আগে সংবিধানে আসলে অরিজিনাল সংবিধানে ছিল না, পরবর্তীতে জিয়াউর রহমানের সময়ে সংবিধানে গণভোটের ব্যবস্থা করা হয়েছিল যে সংবিধান পরিবর্তন করতে হলে যেই বিষয়কে পরিবর্তন করা হয় সেটা পরবর্তীতে জনগণের ভোটের মাধ্যমে অনুমোদন নিতে হতো। এইটা বাতিল করে দেওয়া হয়েছিল পরবর্তীতে পঞ্চদশ সংশোধনীতে। এটা 72-এর সংবিধানের স্ট্রাকচারে যাওয়ার কারণে জিয়াউর রহমানের যে পঞ্চম সংশোধনীতে এটা আনা হয়েছিল সেই সংশোধনীটা এই অংশটা বাতিল হয়ে যাওয়ার কারণে বাংলাদেশে সংবিধান থেকে গণভোটের ব্যবস্থাটা বাতিল হয়ে গেছিল, সেইটাকে আবার ফেরত আনা হয়েছে। এই 3-4টা মানে মেজর পরিবর্তন যেগুলি আসলে হয়েছে। এই যে তত্ত্বাবধায়ক সরকার ফিরবে, এটা কি ফরম্যাটে ফিরবে? এটা কি সংসদের উপর ন্যস্ত করা হলো না আদালত কোনো নির্দেশনা দিয়েছে? এখন আইনটা তো এটা তো সংসদের কাছে ছিল, সংসদে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাটাকে প্রথমত আদালত বাতিল করছিল, সে আদালতের বাতিল করাটাকে আসলে পঞ্চদশ সংশোধনী বহাল রাখছিল। এখন আদালতের মাধ্যমে যখন আসলে পঞ্চদশ সংশোধনীটা বাতিল হয় তখন অরিজিনাল যে তত্ত্বাবধায়ক সরকার সেইটাই আসলে ফেরত আসে এমনিতে। কিন্তু এখানে তত্ত্বাবধায়ক সরকার অংশের পুরো রায় পাইলে আমরা বুঝতে পারবো যে তত্ত্বাবধায়ক সরকারের এই মামলার মধ্যেও মানে ত্রয়োদশ সংশোধনীতে পঞ্চদশ সংশোধনীতে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে গেল, কিন্তু ত্রয়োদশ সংশোধনীর রায়ে একটা অ্যামেন্ডমেন্ট সহ 2বারের জন্য পরবর্তী 2টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে করার এক ধরনের একটা অনুমোদন ছিল এবং সেইখানে বিচার বিভাগকে যথাসম্ভব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাথে যুক্ত না রাখার একটা পরামর্শ ছিল। আপনারা জানেন যে এইবার যে ঐকমত্য কমিশন হয়েছে এবং তারপরে যে জাতীয় সনদ হয়েছে এবং তারপরে এই জাতীয় সনদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ফেরত আনার একটা পরিকল্পনা আছে এবং তত্ত্বাবধায়ক সরকারের একটা স্ট্রাকচারও আসলে এখানে আলোচনা হয়েছে। এটার মধ্যে বিএনপির একটা নোট অফ ডিসেন্ট আছে 3rd লেয়ারে গিয়ে, মানে তত্ত্বাবধায়ক সরকারে যদি ধরেন, কিন্তু সবাই একমত ছিল যে বিচারকদেরকে মানে বিচার বিভাগকে ইনিশিয়ালি যুক্ত না করা। তো এইটার ব্যাপারে আমি রায়ের পূর্ণাঙ্গ কপি না পাইলে বলতে পারতেছি না যে আসলে এই যে অন্তর্বর্তী সরকারের সময়ে ঐকমত্য কমিশন হইলো এবং তারপরে যে গণভোট হইলো এবং গণভোটের পরে যে এখন সংবিধান সংশোধনের জায়গাটা আছে সেই জায়গাটার ব্যাপারে আসলে কোনো অবজারভেশন রায় থেকে এসছে এটা আমি সাধারণভাবে দেখি নাই। কিন্তু এটার আলোকে সংসদ তো নিশ্চয়ই
এখনো পর্যন্ত ওইখানে আরেকটা বিতর্ক আছে যে আসলে সংশোধনীর মাধ্যমে সংবিধান পরিবর্তন হবে নাকি আসলে সংস্কার পরিষদের মাধ্যমে হবে। সংস্কার পরিষদ যদি আসলে সংবিধানের পরিবর্তন করে তাহলে কিন্তু এই রায়ের বাধ্যবাধকতাকে অতিক্রম করে গিয়ে সংস্কার পরিষদ জনগণের যে ম্যান্ডেট সেটার অনুপাতে তারা মানে এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফেরত আনার পরেও তার স্ট্রাকচারকে পরিবর্তন করতে পারবে। যদি সংশোধনীর মাধ্যমে কেবলমাত্র পরিবর্তন করতে চাই সেই ক্ষেত্রে আদালত যে রায় দিবে সেটার একটা বাধ্যবাধকতা আসলে সংসদের উপরে থেকে যাবে। আরেকটা বিষয় ছিল যে পঞ্চদশ সংশোধনীতে 54টি ক্ষেত্রে যে পরিবর্তন আনা হয়েছিল, এইসব ব্যাপারে আদালত কি কোনো নির্দেশ? এইসব ব্যাপারে আদালত এটা সংসদের কাছেই ফেরত দিচ্ছে। এই ক্ষমতাগুলি আসলে সংসদের উপরে ন্যস্ত করে দেওয়া হয়েছে। আপনি যেহেতু বাংলাদেশের রাষ্ট্র সংস্কার নিয়ে আন্দোলনের সাথে যুক্ত, আপনার এই যে আদালতের রায়, হাইকোর্টের রায় এবং আপিল বিভাগ এটা যে আপিল করা হয়েছিল সেটা খারিজ করে দেওয়া হয়েছে, আপনি এটাকে কিভাবে দেখছেন? আমি এগুলিকে ধরেন একদম নীতিগতভাবে পারতপক্ষে এই সমস্ত ক্ষেত্রে আদালতের রায়ের মাধ্যমে যে রাজনীতি নির্ধারণ করার যে প্রক্রিয়া, এইটার সাথে আসলে আমরা নীতিগতভাবে একমত না। আমরা প্রধানত চাই যে রাজনীতির বিষয়টা জনগণ, রাজনৈতিক দল তারা মিলাই আসলে সংসদের মাধ্যমে কিংবা সংসদের বাইরে সংস্কার পরিষদের মাধ্যমে হোক কিংবা গণপরিষদের মাধ্যমে হোক, এই জায়গাগুলি আসলে পারতপক্ষে আদালতের সিদ্ধান্তের বাইরে থেকে আসলে জনগণের মতামতের ভিত্তিতে হওয়া উচিত। আদালত এই সমস্ত ক্ষেত্রে যত বেশি ইনভলভ হয় তাতে আসলে জনগণের ক্ষমতা অনেকাংশে খর্ব হইতে থাকে এবং রাজনৈতিক দলগুলির এবং জনগণের কর্তৃত্ব খর্ব হয়। সেইটা যে বারবার আসলে আদালতের কাছে রাজনৈতিক দলগুলি যায় কিংবা আসলে আমাদের দেশের মানুষ যায়, তার কারণ হচ্ছে যে এখানকার রাজনৈতিক দলগুলি জনগণের যে আকাঙ্ক্ষা এটার সাথে আসলে সঙ্গতিপূর্ণভাবে কাজ করতে পারে না বলে এখানকার রাজনৈতিক ব্যবস্থার এক ধরনের ব্যর্থতার অংশ হিসেবে এগুলি আদালতে যায়। জনগণ এবং রাজনৈতিক দলগুলি যত বেশি সার্থকভাবে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করতে পারবে, আদালতের কাছে এই সমস্ত রাজনৈতিক বিষয় নিয়ে যাওয়ার প্রবণতা তত কমবে এবং এটা কমা উচিত। আপনার কাছে আমরা ছোট দুইটা প্রশ্ন করতে চাই। তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে, সেই ক্ষেত্রে ওই যে আগের যে ব্যবস্থাপনা ছিল যে প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে, আরো কিছু স্টেপ ছিল অন্যরা যাওয়া, বাট প্রথমে তো প্রধান বিচারপতিকে বলা হয়েছিল, আর গণভোট ফেরত আসা, এই দুইটা বিষয়কে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত আসা প্রয়োজন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে যে ত্রুটি ছিল এবং বিচার বিভাগকে মানে বিচারকদেরকে ইনভলভ করার ভেতর দিয়ে এখানকার বিচার প্রক্রিয়ার যে নিরপেক্ষতা, বিচার বিভাগের যে নিরপেক্ষতা যেভাবে ক্ষুণ্ণ হচ্ছিল, সেইটা নিয়ে অনেক আগে থেকে এক ধরনের আসলে এখানকার রাজনৈতিক মহলে, সচেতন মহলে একটা প্রতিক্রিয়া ছিলই। এবং তত্ত্বাবধায়ক সরকারের এই মামলা যখন হচ্ছিল তখনও পর্যন্ত আদালতের অবজারভেশন যেটা ছিল এটার সাথে এখানকার গণতান্ত্রিক সুস্থ ধারার গণতান্ত্রিক রাজনীতির সাথে যারা যুক্ত ছিল তারা অনেকেই মনে করতো যে আসলে বিচার বিভাগকে সংশ্লিষ্ট না রাখা উচিত। এবং এটার প্রতিফলন আপনি ঐকমত্য কমিশনের যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা তারা যেটা ফর্মুলেট করেছে সেইখানে আসলে পাওয়া যায়। সেই দিক থেকে যদি আসলে একদম আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে, তাহলে জনগণের যে অগ্রসর অবস্থা এখন দাঁড়াইছে সেটা থেকে অনেক পেছনে থাকবে আসলে সমাধানটা। গণভোট ফেরত আসা উচিত, গণভোটের জায়গাটা ঠিক আছে, গণভোট অবশ্যই আসলে গণভোট ফেরত আসা উচিত। জনগণের একটা সম্মতি ছাড়া সংবিধানের পরিবর্তন এটা আসলে উচিত না। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস পডকাস্ট। আপনাদেরকেও ধন্যবাদ যারা শুনছেন তাদের।